সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারত চীন সীমান্তে সমরসজ্জা বৃদ্ধি করেছে বেইজিং, 114টি বাংকার নির্মাণ, সতর্ক নয়াদিল্লি। বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের রেড লাইন, ঈদ বার্তায় বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। কাশ্মীরের মুক্তি সংগ্রাম স্তব্ধ করা যাবে না বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পকে ডুবাচ্ছে করোনা? ভোট কমে গেছে 20%। খলিফা হাফতার বাহিনীর পরাজয়ের পর এলাকা ছাড়ছে রুশ যোদ্ধারাও। মার্কিন সেনাদের মস্তিষ্কে আঘাত ঠেকাতে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, বলেছেন ইরানের রাষ্ট্রদূত। এবং সবশেষে থাকছে বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃত্যুর পরিমাণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত চীন সীমান্তে সমরসজ্জা বৃদ্ধি করেছে বেইজিং, 114টি বাংকার নির্মাণ, সতর্ক নয়াদিল্লি। ভারত চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বেইজিংয়ের সমরসজ্জা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে চীনা বাহিনী এরই মধ্যে নতুন করে 114টি বাংকার নির্মাণ করেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, চীন গালওয়ান অঞ্চল এবং প্যাংগং এলাকায় বাংকার তৈরি করে বিতর্কিত এলাকায় ভারতীয় সেনা প্রবেশের পথ বন্ধ করছে। পিপলস লিবারেশন আর্মির অন্তত 2টি নতুন বাহিনীকে পাঠানো হয়েছে সীমান্তে। চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গালওয়ান এবং প্যাংগং সো অঞ্চলে সম্প্রতি নতুন করে এভাবে তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। ভারতীয় সেনাপ্রধান MM নারাভানে গত শুক্রবার গোপনে লেহ পরিদর্শন করে ফেরার পরেই ভারত আরও বেশি করে সেনা পাঠানো শুরু করেছে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। সরকারি সূত্রে জানা গেছে, লেহ ইনফ্যান্ট্রি ডিভিশনকে ফরওয়ার্ড অপারেশনাল অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে প্যাংগং সো হ্রদে গত এক সপ্তাহে এক ঝাঁক অতিরিক্ত টহলদারি নৌকা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় দিবারাত্র টহলদারি চলছে। গোটা পরিস্থিতির উপর নজরদারি করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। লেহ থেকে সেনাপ্রধান ফেরার পরে গত শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাদাখের পরিস্থিতি সম্পর্কে রবিবার অবহিত করেছেন বলে জানা গেছে। চীনের পক্ষ থেকে লাদাখের যে অংশগুলোকে নিজেদের এলাকা হিসেবে দাবি করা হচ্ছে, ঠিক সেই পেট্রোলিং পয়েন্ট 14 এবং গোরগা পোস্টের অদূরেই চীন বাংকার ও তাঁবু নির্মাণ করেছে। সূত্রের খবর, চীনা সেনা বা পিপলস লিবারেশন আর্মি PLA গালওয়ান উপত্যকায় গত 2 সপ্তাহে 100টি তাঁবু খাটিয়েছে। ভারী যন্ত্র এনে পাকা বাংকারও তৈরি করেছে। ওই খবর সাউথ ব্লকে আসার পরে ওই অঞ্চলে ভারতীয় সেনার সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। উভয় পক্ষের 1000-এর অধিক জওয়ান মোতায়েন রয়েছে। এইভাবে চলমান উত্তেজনা নিরসনে ভারত ও চীনের ব্রিগেড কমান্ডাররা একে অপরের সাথে যোগাযোগ করছেন। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি সমাধানেরও চেষ্টা চলছে। উভয় দেশের জন্য গ্রহণযোগ্য যে কোনো সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের রেড লাইন, ঈদ বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস হচ্ছে বিশ্বের মুসলমানদের রেড লাইন। তিনি রোববার রাতে ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় একথা বলেন। এরদোগান বলেন, তুরস্ক কখনোই ফিলিস্তিনি ভূখণ্ডকে অন্যের হাতে তুলে দেওয়ার নীতি ও পরিকল্পনা মেনে নেবে না। এবং আবারও বলতে চাই, বাইতুল মুকাদ্দাস বিশ্বের মুসলমানদের রেড লাইন। তিনি আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চলেছে। এরদোগান পাশ্চাত্যে মুসলমানদের অবস্থা সম্পর্কে বলেন, আমাদের মুসলিম ভাইদেরকে পশ্চিমা দেশগুলোতে প্রতিদিন জাতিগত বিদ্বেষ এবং ইসলাম আতঙ্কের মতো বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, করোনা ভাইরাস এটা প্রমাণ করেছে বিশ্বের বিশেষ কোনো দেশ বা অঞ্চল অন্যদের থেকে আলাদা কিছু নয়। দখলকৃত পশ্চিম তীরের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন বিরোধী ষড়যন্ত্র ডিল অব দ্য সেঞ্চুরি পেশ করেন। এর আওতায় তিনি বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে দখলদার ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়া পশ্চিম তীরের ওপরও ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও করেন ট্রাম্প। কাশ্মীরের মুক্তি সংগ্রাম স্তব্ধ করা যাবে না বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান।
পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেছেন, ভারত সরকার কাশ্মীরি জনগণের মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে পারবে না, কারণ এটি এমন কোনো বিষয় নয় যে তা সামরিক শাসন জারি ও স্বাধীনতাকামীদেরকে হত্যা করার মাধ্যমে থামিয়ে দেওয়া যাবে। তিনি ভারত পাকিস্তান সীমান্ত এলাকা পরিদর্শনের সময় একথা বলেছেন। তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুতে কাউকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হবে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দাবি করে তিনি বলেন, কাশ্মীরিদের দুরবস্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় বাহিনী যৌথ সীমান্তে এবং আজাদ কাশ্মীরে অনবরত হামলা চালাচ্ছে। গত আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল করে দেশটির সরকার। ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে মুসলিম অধ্যুষিত রাজ্যটির বিশেষ সুবিধা দেওয়া সাংবিধানিক আইনটি বাতিল করে দেন। এরপর থেকে দীর্ঘদিন থেকে সেখানে কারফিউ জারি রাখা হয়। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পকে ডুবাচ্ছে করোনা? নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করা, নির্বাচনী পরিবেশ, করোনা ভাইরাস পরিস্থিতির প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। করোনা পরবর্তী ২০২০ সালের এই মার্কিন নির্বাচনের ফলাফল সারা বিশ্বের উপর প্রভাব ফেলতে যাচ্ছে। অবশ্য করোনা ভাইরাস পরিস্থিতিতে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। তবে সংশয় যাই হোক, এখন পর্যন্ত দেশটিতে ১ লক্ষের বেশি মার্কিন নাগরিক মারা গেছেন প্রাণঘাতী এই ভাইরাসে। আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষের বেশি, আর অর্থনৈতিক মন্দা তো রয়েছেই। করোনা শেষে মার্কিন অর্থনীতি ভেঙে পড়বে বলে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। বিশ্লেষকদের ধারণা, এর প্রভাব ইতোমধ্যে শুরু হয়ে গেছে, আর এসব নিয়ে নতুন সব সমীকরণ তৈরি হয়েছে। সাম্প্রতিক সমীক্ষাগুলো বলছে এতে করে ট্রাম্পের ভোট কম করে ২০% কমে গেছে। যে গবেষণা প্রতিষ্ঠানের সমীক্ষা করোনার আগে ট্রাম্প আসন্ন নির্বাচনে ৫৫% ভোট পাবে বলে পূর্বাভাস দিয়েছিল, এখন তারাই বলছে এখন তা ৩০ থেকে ৩৫% নেমে এসেছে। নির্বাচনের পূর্বাভাস দেওয়া ঝুঁকিপূর্ণ কাজ, তবে রাজনৈতিক বিশ্লেষক চার্লি কুক বলেন, আপনি এই ভবিষ্যৎবাণীটি সংরক্ষণ করে রাখতে পারেন যে এটি হবে আমাদের জীবনের সময়কালের সবচেয়ে কৃপণতম, নির্লিপ্ত এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন। তার বহুল পঠিত নির্বাচন নিউজলেটারে কুক পলিটিক্যাল রিপোর্টে লিখেন, এখন ভোটারদের কাছে কেবল দুটি জিনিসই গুরুত্বপূর্ণ, করোনা ভাইরাস এবং অর্থনীতি। এই দুটি জিনিসই এখন আরও ভালো হওয়ার চেয়ে আরও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করা এখন ট্রাম্প সরকারের জন্য বেশ কঠিন। প্রথমে ট্রাম্পের একটি শক্ত ঘাঁটি বা ভোট ব্যাংক ছিল, যেটা এখনও আমার কাছে অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে হয়। দ্বিতীয়ত, তাকে শক্তিশালী অর্থনীতি চালিয়ে যাওয়ার দরকার ছিল। তাকে সঠিকভাবে ভোটারদের উপর প্রভাব ধরে রাখার দরকার ছিল। এগুলোকে তাকে পুনরায় নির্বাচিত হওয়া নিশ্চিত করত। তবে কুক বলেছিলেন যে এখন নির্বাচন কাছাকাছি চলে এসেছে, এখন অর্থনৈতিক ধাক্কা বাতাস কোন দিকে নিয়ে নেয় বলা মুশকিল। তবে এটি সম্ভবত তার পিছনে নয়, বরং সামনে ঝাপটা দেবে। অর্থনীতিকে ঠিক করতে না পারলে ট্রাম্পকে পপুলার ভোটে হারতে হতে পারে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য তাকে সম্ভবত এবারও ইলেকটোরাল কলেজ ভোটের উপর নির্ভর করতে হবে। খলিফা হাফতারের পরাজয়ের পর এলাকা ছাড়ছে রুশ যোদ্ধারা। লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমে খলিফা হাফতার বাহিনীর পরাজয়ের পর অঞ্চলটি ছাড়তে শুরু করেছে রুশ যোদ্ধারা। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকারের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জিএনএ সরকারের ওই কর্মকর্তা জানিয়েছেন, ত্রিপোলির ওই এলাকার ফ্রন্টলাইন থেকে হাফতার বাহিনী পিছু হটার পর রুশ যোদ্ধারাও এলাকাটি ছেড়ে গেছে। তুরস্কের সমর্থন নিয়ে দীর্ঘ যুদ্ধের পর সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ত্রিপোলির ওই বিমান ঘাঁটি উদ্ধার করে লিবিয়া। এটি ছিল রাশিয়া, ফ্রান্স, সৌদি আরব আমিরাতের সমর্থনপুষ্ট হাফতার বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে লিবিয়া সরকারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও সফল অভিযান। এই ঘটনাকে বৈদেশিক সমর্থনপুষ্ট হাফতার বাহিনীর জন্য বড় ধরনের পরাজয় হিসেবে দেখা হচ্ছে। তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের জন্য এটি একটি বড় আঘাত।
গত এক বছরেরও বেশি সময় ধরে বহিঃশক্তির সমর্থন নিয়ে ত্রিপোলি দখলের চেষ্টা করে আসছিল হাফতার বাহিনী। তবে লিবিয়া সরকারের আমন্ত্রণে তুরস্ক এতে যুক্ত হওয়ার পরই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। গত জানুয়ারিতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছিলেন, লিবিয়ার সঙ্গে তুরস্কের ঐতিহাসিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। আঙ্কারা হস্তক্ষেপ না করলে হাফতার বাহিনী পুরো দেশটি দখল করে ফেলত। জীবনযাপনের মানের দিক থেকে তেল সমৃদ্ধ লিবিয়া একসময় আফ্রিকার শীর্ষে ছিল। স্বাস্থ্য এবং শিক্ষা ছিল পুরোপুরি রাষ্ট্রের দায়িত্ব। তবে যে রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ওই ঐশ্বর্য নিশ্চিত করেছিল, সেটি পুরোপুরি নষ্ট হয়ে যায় 2011 সালে, যখন পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের হাতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। তারপর থেকে লিবিয়ায় চলছে সীমাহীন সংঘাত। গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পরে ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত একটি মনোনীত সরকার রয়েছে। ওই কর্তৃপক্ষকে জাতীয় ঐক্যমত্যের সরকার বা জিএনএ নামে অবহিত করা হয়। তবে দেশের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে রয়ে গেছে। পশ্চিমাঞ্চলে জিএনএ এর কর্তৃত্ব থাকলেও পূর্ব ও দক্ষিণের বেশিরভাগ অঞ্চল হাফতার বাহিনী LAAN এর দখলে। 2019 সালের এপ্রিলে এই বাহিনী লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মার্কিন সেনাদের মস্তিষ্কে আঘাত ঠেকাতে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বলেছেন ইরানের রাষ্ট্রদূত। ভেনেজুয়েলায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হুজ্জাত সুলতান বলেছেন, অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন, আন্তর্জাতিক আইন কানুনের প্রতি সম্মান অবশ্যই দেখাতে হবে, যাতে নতুন করে তাদের সেনাদেরকে মস্তিষ্কে আঘাত পেতে না হয়। তিনি গত 8 জানুয়ারি ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে একথা বলেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমে মার্কিন সরকার দাবি করেছিল যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি, কিন্তু পরে কয়েক দফায় স্বীকার করে তাদের বহু সেনা ক্ষেপণাস্ত্র হামলার কারণে যে বিস্ফোরণ হয়েছে তাতে মস্তিষ্কে আঘাত পেয়েছে। এটাকে তারা ট্রমাটিক ব্রেন ইনজুরি হিসেবে অবহিত করেছিল। ইরানি রাষ্ট্রদূত বলেন, আল্লাহর রহমতে যুক্তরাষ্ট্র এটা বুঝতে পেরেছে এবং যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। আশা করি ভবিষ্যতেও তাদের পক্ষ থেকে এই ধরনের যৌক্তিক ও সম্মানজনক সিদ্ধান্ত আসবে। ইরানের তেলবাহী জাহাজগুলো ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এই মন্তব্য করলেন। ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ দেশ হলেও সাম্প্রতিক সময়ে দেশটির তেল শোধনাগারগুলো অচল হয়ে পড়ার কারণে পরিশোধিত তেলের অভাবে পড়ে দেশটি। এই অবস্থায় সম্প্রতি দুদেশের ওপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের 5টি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার জন্য পরিশোধিত তেল ও তেলজাত পণ্য নিয়ে দেশটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ খবর পাওয়ার পর মার্কিন সরকার গত 14 মে হুমকি দেয়, ইরানের তেল ভেনেজুয়েলায় সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে ওয়াশিংটন। পরবর্তীতে জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি জানান, আমেরিকা ইরানি তেল ট্যাঙ্কারকে বলপূর্বক বাধা দেওয়ার হুমকি দিয়েছে। কোনো পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ইরানি তেল ট্যাঙ্কারকে বাধা দিতে আমেরিকা ক্যারিবীয় সাগরে নৌবাহিনী পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান আমেরিকাকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী দ্বারা ইরানি তেল ট্যাঙ্কার আক্রান্ত হলে তেহরান আমেরিকার বিরুদ্ধে একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও দুদিন আগে সাগর উপকূলে ক্ষেপণাস্ত্রের মহড়া চালায়। বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃত্যুর পরিমাণ। বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের মৃত্যুর পরিমাণ কমেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এই সময়ের মধ্যে 2826 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত সব মিলে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে 3,47,293 জনের। আক্রান্ত হয়েছে 55,37,068 জন, আর সুস্থ হয়েছেন 23,20,380 জন। গত 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 19,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছে 16,79,618 জন। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে 617 জনের। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 99,381 জন মারা গেছে। ব্রাজিলে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। করোনার নতুন ওই ভরকেন্দ্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬,২২০ জন ও মৃত্যু হয়েছে ৭০৩ জনের। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩,৬৫,২১৩ জন আর মৃত্যু হয়েছে ২২,৭৪৬ জনের। আক্রান্তের দিক দিয়ে এখন তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘন্টায় রাশিয়ায় নতুন করে আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৮,৫৯৯ ও ১৫৩ জনের। রাশিয়ায় মোট আক্রান্ত হয়েছে ৩,৫৩,৪২৭ জনের আর মৃত্যু হয়েছে ৩,৬৩৩ জনের। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩৬,৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে মারা গেছে ১১৮ জন আর সব মিলে আক্রান্ত হয়েছে ২,৫৯,৫৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরেই রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩২,৭৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৫০ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২,২৯,৮৫৮ জন। মৃত্যুর দিক দিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে স্পেন ও ফ্রান্স। দেশ দুটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে যথাক্রমে ৭৪ ও ৩৫ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃত্যুর সংখ্যা ২৮,৭৫২ আর আক্রান্ত ২,৮২,৮৫২ জন আর ফ্রান্সের মৃত্যুর সংখ্যা ২৮,৩৬৭ জন ও আক্রান্ত ১,৮২,৫৮৪ জন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।